হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পিটিটিভ কর্নার। আজকে আমরা 7 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে প্রথমে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে 2023-এর প্রশ্ন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট যে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। তো প্রশ্নটা কি বলছে, নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়। দেখো, 4টে অপশন আছে। প্রথমেই গ্লাইকোজেন আর কোলেস্টেরল বাদ চলে যাবে, কারণ এই দুটোই কিন্তু নিউক্লিয়াসে থাকে না, নিউক্লিয়াসে সংশ্লিষ্ট নয় বলা যেতে পারে গ্লাইকোজেন এবং কোলেস্টেরল। এবার আছে ডিএনএ এবং আরএনএ, এই দুটো অপশন থাকছে। তো এই দুটোর মধ্যে কোনটা হবে যেটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হচ্ছে, সেটা সঠিক উত্তর হবে আরএনএ। আচ্ছা, ডিএনএ তো থাকে, তাহলে ডিএনএ কেন হয় না? তো দেখো, এই যে ডিএনএ কি হয়, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে। আরএনএ তৈরি হয় কি পদ্ধতির মাধ্যমে তৈরি হয়? ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয়। নিউক্লিয়াসে কি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় কার মাধ্যমে? ট্রান্সক্রিপশনের মাধ্যমে। ট্রান্সক্রিপশন আছে, ইংলিশে লিখে নিলে তাড়াতাড়ি হয়ে যেত, ট্রান্সক্রিপশনের মাধ্যমে। ওকে, তাহলে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হচ্ছে সেটা যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হচ্ছে, এবং এই আরএনএটাই কি করে না, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়। কেন স্থানান্তরিত হয়? প্রোটিন সংশ্লেষ করার জন্য। কিসের জন্য স্থানান্তরিত হয়ে থাকে ডিএনএ থেকে আরএনএ? এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করার জন্য এই আরএনএটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়। আর যে ডিএনএটা থাকে সেটা কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যেই থাকে, এটা কিন্তু বাইরে যায় না। ঠিক আছে, তাহলে ডিএনএ থাকে কিন্তু ডিএনএটা বাইরে যায় না, আরএনএটাই একমাত্র প্রোটিন সংশ্লেষের জন্যই নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়। তারপরে দেখো প্রশ্নটা কি বলছে, স্ত্রী রেণুস্থলী যার সমতুল্য, কার সমতুল্য? তো দেখো, এই যে স্ত্রী রেণুস্থলী বলছে কার, ডিম্বাণু, ফল, ভ্রূণস্থলী নাকি নিউসেলাস? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডিম্বাণু। অনেকেই কিন্তু এটা ভ্রূণস্থলী করে দেবে, তো না, স্ত্রী রেণুস্থলী হচ্ছে উদ্ভিদের একটা গঠন বলা যেতে পারে যা মাতৃগর্ভের ভিতরে থাকে, তাই তো? এই রেণুস্থলীটা কোথায় থাকে? মাতৃগর্ভের ভেতরে থাকে, এবং যেখান থেকে কি উৎপন্ন হচ্ছে? ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। যেখান থেকে ডিম্বাণু, মানে যেখানে ডিম্বাণু থাকে আর কি। তো তাই স্ত্রী রেণুস্থলীকে কিন্তু ডিম্বাণু সমতুল্য বলা হয়ে থাকে, কারণ এটা ডিম্বাণু ধারণ করে এবং পরবর্তী থেকে এটা নিষিক্ত হয়ে কী গঠন করে বলতো? পরবর্তীতে কিন্তু ভ্রূণ গঠন করে, তার জন্য। অর্থাৎ ডিম্বাণু থেকে পরবর্তীকালে কিন্তু ভ্রূণ গঠিত হয়, কিন্তু তার জন্যই রেণুস্থলীটাকে যার সমতুল্য বলা হয়, ভ্রূণস্থলীর নয়, ডিম্বাণুর সমতুল্য বলা হয়ে থাকে। তারপর দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কুর্সিং বর্ণিত রোগ বা কুর্সিং সিনড্রোম যেটা, এটা একটা রোগ, তো এটা কার ফলে হয়ে থাকে? তো এটা এসিটিএইচ এর কম ক্ষরণে নাকি বেশি ক্ষরণে? এই দুটো তো হবে না, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এটা হয়ে যাবে এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রফিক যে হরমোন আছে তার কিন্তু বেশি ক্ষরণের জন্য হয়ে থাকে। তো এই যে এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন থেকে যে স্টেরয়েড হরমোনটা খরিত হয় সেটার নাম কি? কর্টিসেল। ঠিক আছে, কর্টিসেল যে স্টেরয়েড ধর্মী হরমোন, এটা কিন্তু ক্ষরিত হয়, এবং যখনই এসিটিএইচের অধিক ক্ষরণ হবে তখন এই যে স্টেরয়েড হরমোনটা কর্টিসেল, এর মাত্রাটাও বেশি হয়ে যাবে। ঠিক আছে, কর্টিসেল বেশি তখন উৎপন্ন হতে থাকবে। যখন এসিটিএইচ ক্ষরণ বেশি হবে তখন এই কর্টিসেল যে স্টেরয়েড হরমোনটা তার মানে উৎপাদনটাও বেশি হয়ে যাবে, ফলেই কিন্তু একটা রোগ দেখা দেবে, সেটা হচ্ছে কুর্সিং বর্ণিত রোগ। কারণ আমি বলেছি যে হরমোনের বেশি ক্ষরণই হোক বা কম ক্ষরণই হোক, দুটোতেই কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, দুটোতেই কিন্তু রোগের সৃষ্টি হয়। এবার দেখো, এই যে কুর্সিং বর্ণিত রোগ, এটা কীরকম ধরনের রোগ? এটার ফলে কি কি হয়ে থাকে? এটার ফলে যে মানুষের কি হয় না, মুখমণ্ডলটা ফুলে যায়, গোল মতো হয়ে যায়, যেটাকে আমরা বলতে পারি মুন ফেস। মুন ফেস, ওকে। তো মুন ফেস হয়ে যায়, অর্থাৎ গোল মতো ফুলে যায়। তারপরে কী হবে, ঘাড়ের যে পিছনের দিকে বাফালো হাম্প হয়ে যায়, অর্থাৎ ঘাড়ে চর্বি জমে গিয়ে ঘাড়টা থেকে ফুলে যাচ্ছে, বাফালো হাম্প তৈরি হয়। এছাড়া রক্তচাপ বেড়ে যায়, রক্তে হচ্ছে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। রক্তে যখনই গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে কী হয়ে যাবে? ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাবে, হাড় দুর্বল, মানে হাড়গুলো দুর্বল হয়ে যায়, অস্থি শিথিল হয়ে যায়। এই সব লক্ষণগুলো কিন্তু এই কুর্সিং বর্ণিত রোগে দেখতে পাওয়া যায়। তারপর দেখো কি বলছে, পুষ্পমুকুল সৃষ্টিতে সাহায্যকারী হরমোনটি হলো, তো এটার উত্তর হয়ে যাবে দেখো জিব্বেরেলিন পুষ্পমুকুল সৃষ্টিতে সাহায্য করে। এছাড়াও আরও অনেকগুলো প্রশ্ন জিব্বেরেলিন থেকে আসে, যে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে কোন হরমোন? কি বললাম? বীজের সুপ্ত অবস্থা। ওকে, এটা মনে রাখবে, একটু লিখে নেবে। বীজের যে সুপ্ত অবস্থা সেটা ভঙ্গ করতে সাহায্য করে জিব্বেরেলিন, অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গমে হেল্প করছে। ঠিক আছে, আর কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে, পুষ্পমুকুল গঠনে সাহায্য করছে,
এছাড়াও উদ্ভিদের ফুল ফোটাতে কিন্তু সাহায্য করে। জিবরেলিন হরমোন কী করে? ফুল ফোটাতে সাহায্য করে। ফ্লোরিজেন হরমোন তো সাহায্য করেই, কিন্তু জিবরেলিন যদি অপশানে ফ্লোরিজেন না থাকে তখন সেক্ষেত্রে জিবরেলিনই করতে হবে, বা দুটো থাকলে দুটোই করতে হবে। যে উদ্ভিদের ফুল ফোটা যে প্রক্রিয়া সেটাতে সাহায্য করে কে? জিবরেলিন হরমোন। এছাড়াও দেখো এই প্রশ্নটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে একটা এসেছিল, নিম্নোক্ত কোনটি একটি গ্যাসীয় হরমোন? সেটা অবশ্যই হয়ে যাবে ইথিলিন। ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। এই প্রশ্নটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যে এটা হচ্ছে একটা গ্যাসীয় হরমোন এবং এটা কি করে? এটা ফল পাকাতে সাহায্য করছে, ঠিক আছে? ফল পাকাতে সাহায্য করে, এই প্রশ্নটা সবাই জানো যে ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? ইথিলিন, এবং এটা একটা গ্যাসীয় হরমোন। কোথায় আরবিসি এবং ডব্লিউবিসি দুটোই তৈরি হয়? তো দেখো রেড ব্লাড সেল এবং ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল যেগুলো, সেটা কোথায় তৈরি হয়ে থাকে? সেটার অপশানগুলো কি হবে যে আছে? সেটার অপশান হয়ে যাবে কিন্তু অপশান ডি, বোন ম্যারো। বোন ম্যারো কি? বা বোন ম্যারো বা অস্থি মজ্জাতে কিন্তু এই দুটোই কিন্তু গঠিত হয়, লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা। এছাড়াও আরেকটা কি? প্লেটলেটসও উৎপাদন করে। এছাড়াও আরেকটা যে থাকে প্লেটলেটস। ওকে, তাহলে কি না বোন ম্যারো বা যে অস্থি মজ্জা সেটা কী কী তৈরি করতে পারে? আরবিসি তৈরি করতে পারে, ডব্লিউবিসি তৈরি করতে পারে, এছাড়াও প্লেটলেটস তৈরি করতে পারে। এবার দেখো অস্থি মজ্জা বা বোন ম্যারো জিনিসটা কি? এটা হচ্ছে এক ধরনের সংবহন কলা, আমি বলতে পারি সংবহন কলা। তাহলে কি বোন ম্যারো কি? বোন ম্যারো কে আমি বলতে পারি এটা এক ধরনের সংবহন কলা। কেন সংবহন কলা বলা হচ্ছে? না কারণ হচ্ছে অস্থিমজ্জা থেকে সংবহন কলার বিভিন্ন প্রকার কোষ উৎপন্ন হয়। তাহলে অস্থিমজ্জা থেকে সংবহন কলার বিভিন্ন ধরনের যেহেতু কোষ উৎপন্ন হয়, তার জন্য এটাকে একটা সংবহন কলার মধ্যে বলা হচ্ছে। এবং এই যে অস্থিমজ্জা বা বোন ম্যারোকে আমরা দুভাগে, মানে দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল বর্ণের। দেখো কীভাবে হচ্ছে বোন ম্যারোটাকে আমরা দুটো ভাগে যদি ভাগ করে থাকি। আচ্ছা ওয়েট, তাহলে কি বললাম? এই বোন ম্যারোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লোহিত আর একটা হচ্ছে হলুদ। ওকে, এবার দেখো যখন অস্থিমজ্জা বা বোন ম্যারোটা একদম তরুণ অবস্থায় থাকে তখন কি না লোহিত থাকে বা লাল বর্ণের থাকে। তো সেই সময় কিন্তু এটা রক্তকণিকা উৎপাদন করতে পারে, কিন্তু ক্রমাগত যখন এই অস্থিমজ্জা বা বোন ম্যারোটা অর্থাৎ লোহিত যে তরুণ অস্থিমজ্জাটা, সেটা যখন ক্রমাগত রক্তকণিকা উৎপাদন করতে থাকবে তখন সেটা কিসে পরিণত হয়ে যাবে? হলুদ রঙের হয়ে যাবে। আর যখনই এটা হলুদ বর্ণের হয়ে যাবে তখন কি হবে? হলুদ বর্ণের হয়ে গেলে তখন কিন্তু এটা রক্তকণিকা উৎপাদন করতে পারবে না, অর্থাৎ তার সময়সীমা শেষ বলতে পারো। অর্থাৎ হলুদ অস্থিমজ্জা কিন্তু রক্তকণিকা উৎপাদন করতে পারে না। লোহিত বা তরুণ যে অস্থিমজ্জা সেটাই কিন্তু একমাত্র রক্তকণিকা উৎপাদন করতে পারে। কী কী রক্তকণিকা? একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডব্লিউবিসি আর প্লেটলেটস, এগুলো কিন্তু উৎপাদন করতে পারে। তারপরের প্রশ্নটা দেখো কি বলছে, যে জীবের বৈচিত্র্যের উৎস হলো। তো জীবের বৈচিত্র্যের উৎস কি? অপশানগুলো দেখো তাহলে বুঝতে পারবে। যে জনন, অভিযোজন, বিবর্তন, সবগুলি। তো আশা করি এটা সবগুলিই হবে, কারণ জনন ও জীবের বৈচিত্র্যে সাহায্য করছে, অভিযোজন ও বিবর্তন, প্রত্যেকটা অপশান। মিউকার হলো এক প্রকারের কি? অ্যালগি, ফাঙ্গি, ফার্ন এবং মস। এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে ফাঙ্গি বা ছত্রাক। মিউকর হচ্ছে এক প্রকারের ছত্রাক। তারপরে দেখো কোনটি লালাগ্রন্থি? এটা কিন্তু জানতে হবে কোনটি লালাগ্রন্থি। তার আগে দেখো যে আমাদের কজোড়া লালাগ্রন্থি থাকে? আমাদের কিন্তু 3 জোড়া অর্থাৎ 6টা লালাগ্রন্থি থাকে। 3 জোড়া বা 6টা, 6টি। ওকে, 3 জোড়া বা 6টি লালাগ্রন্থি থাকে। কী কী গ্রন্থি? প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তার মধ্যে দেখো যেটা অপশন সিতে আছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি হচ্ছে, এটার মধ্যে তাহলে কোনটা লালা গ্রন্থি বলেছে? তো বাকিগুলো অশ্রু গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, ব্রুনার গ্রন্থি এগুলো হবে না, সাবলিঙ্গুয়াল গ্রন্থি এটাই হবে, এটাই হচ্ছে লালা গ্রন্থি। এবার দেখো যেগুলো দেখে নেব নামগুলো দেখে নাও। এই যে 3 জোড়া প্যারোটিড গ্রন্থি, খাওয়াতে নোট ডাউন করো যে 3 জোড়া লালা গ্রন্থি থাকে কী কী? প্যারোটিড গ্রন্থি, একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এবার দেখো এই যে প্যারোটিড গ্রন্থি এটা কোথায় অবস্থান করছে? দেখো এটা হচ্ছে কানের দুপাশে থাকে। এই যে মানে কি বলা যেতে পারে, দুপাশের, কানের দুপাশেই বলা যায়। তো দুদিকে, এদিকে একটা ওইদিকে একটা, তাহলে এক জোড়া হয়ে গেল। এবার দেখো সাবম্যান্ডিবুলার যে গ্রন্থিটা এটা কোথায় থাকে? চোয়াল। দেখো চোয়ালের দুপাশে থাকছে। এই যে গ্রন্থিটা দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবে যে এই ছবিটা দেখে চোয়ালের দুপাশে আছে। আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সাবলিঙ্গুয়াল গ্রন্থি কোথায় থাকে? এটা জিভের তলের দিকে থাকে, তলদেশে থাকে। তাহলে দেখো প্যারোটিড গ্রন্থি থাকছে কানের দুপাশে, সাবম্যান্ডিবুলার গ্রন্থি থাকছে চোয়ালের দুপাশে, আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি সেটা থাকে জিহার তলদেশে। তো এই তিনটে হচ্ছে কি
তোমাদের লালাগ্রন্থি, এবং কোনগুলো কোথায় থাকে সেগুলোও কিন্তু করতে হবে। তো তারপরেরটা দেখো, নিম্নোক্ত কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? তো প্রোটোজোয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, এগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তো নিম্নোক্ত কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ বলো? তাহলে এখানে হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে বা কালাজ্বর। তো কালাজ্বরের যে প্রোটোজোয়াটা সেটার নাম কি? সেটার নাম হচ্ছে লিসম্যানিয়া ডোনোভ্যানি। তো এটা লিখে দিচ্ছি, এই প্রশ্নটা আসতে পারে যে লিসম্যানিয়া ডোনোভানি এটা হচ্ছে, এই প্রোটোজোয়াটা কোন রোগের জন্য দায়ী? সেটা হচ্ছে কালাজ্বরের জন্য দায়ী। লিসম্যানিয়া ম্যানিয়া ডোনোভানি। ওকে, তো এটা হয়ে যাবে লিসম্যানিয়া ডোনোভানি, এটা কালাজ্বরের জন্য। এবার বাকি অপশানগুলো দেখবো, এই যে ডিপথেরিয়া। ডিপথেরিয়া কি? এটার উত্তর হলো কালাজ্বর, এবং এর প্রোটোজোয়া লিসম্যানিয়া ডোনোভানি। ডিপথেরিয়া এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পোলিও, পোলিও কি? পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওকে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর প্লেগটাও হচ্ছে কি? প্লেগও হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দেখো এবার যে 10 নাম্বার যে প্রশ্নটা আছে, কি বলছে? নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজনন সম্পন্ন করে? এটাও একটা প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করাতেই হবে, ওগুলো খুব ইম্পর্টেন্ট। তো কী হবে, আশা করি এটা তোমরা করতে পারবে প্রত্যেকেই, যে আলু যে অঙ্গজনন সম্পন্ন করে কার মাধ্যমে? কাণ্ডের মাধ্যমে। কারণ আলু একটা হচ্ছে কাণ্ডজাত কন্দ, তাই না? আলু কি? কাণ্ডজাত একটা কন্দ বা টিউবার। কন্দ বা টিউবার, এটা কি করে না, এটা কাণ্ডের একটা পরিবর্তিত রূপ বলা যেতে পারে, যেখানে কি হয় না, দেখবে আলুর চোখ থাকে, বা ওটাকে কী বলে, আলুর চোখই বলে আমি যতটা জানি, যে আলুর যে চোখগুলো কেটে কেটেই লাগানো হয়, চোখ বা অঙ্কুর যেটা থাকে, এবং সেই চোখ থেকে কিন্তু নতুন গাছ জন্মায়। সে আলুর যে চোখ থাকে, চোখই বলে, এবার কোন জায়গায় কী বলে যায় না, আমাদের এখানে তো যে আলু চাষ করা হয়, আলু কাটা হয়, সে আলুর চোখই বলা থাকে। তো সেইখান থেকে কিন্তু কেটে কেটে নতুন গাছ জন্মায়, তাই আলু কাণ্ডের মাধ্যমে অঙ্গজনন সম্পন্ন করে, এটাই হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো আমি যেটা দেখবো সেটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন। এটা 2021-এর একটা প্রশ্ন। প্রথম জিনগত উপাদানটি হলো, এটা তোমরা কমেন্ট করে জানাবে। আগের দিনের যে উত্তরটা, এটা আমি যেহেতু ভিডিওটা আগে করছি, তার জন্য পরের যে ভিডিও আসবে সেখানে ওটা আপলোড করে দেবো। আগের দিনের যে তোমাদের হোমওয়ার্কটা দিয়েছিলাম বা কমেন্ট করে বলেছিলাম যে প্রথম জিনগত উপাদান কোনটা, তো প্রোটিন, ডিএনএ, আরএনএ, কার্বোহাইড্রেট, এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর প্রত্যেককে বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, এবং বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দিও। কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।